আসসালামু আলাইকুম। আজকে আমরা সংস্কৃত যে তদ্ধিত প্রত্যয় সেটি পড়ব। এক্ষেত্রে প্রথমে রয়েছে স্ন প্রত্যয়। স্ন প্রত্যয়ের ক্ষেত্রে আমরা এই মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ষ এবং এই ন সেটি ইট হবে, অর্থাৎ সেটি বাদ হবে, অ থাকবে। থাকবে কি? অ। তাহলে অ থাকবে। এটি আগে লিখে নিলাম। এবার আমরা দেখব যে স্ন প্রত্যয় বা অপ্রত্যয় যখন যুক্ত হয় তখন কি কি পরিবর্তন হয়। যুক্ত হলে তখন মূল স্বরের প্রথমেতে দেখব মূল স্বরের বৃদ্ধি হবে। কিরকম সেটি আমরা দেখব। প্রথমে আমরা একটি উদাহরণ নিব যে নগর, নগর যোগ স্ন, স্ন অর্থাৎ এখানে অ, এটা লিখে দিলাম, সুবিধা হবে। তাহলে যখন পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে, নাগর। তো নগর থেকে যখন নাগর শব্দটি আমরা পাচ্ছি, তাহলে এখানে আমরা একটা বিশ্লেষণটা দেখব যে দন্ত ন হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ দন্ত নয়ের সাথে কি রয়েছে, স্বরে অ রয়েছে। আর এখানে কি রয়েছে, যে দন্ত ন হসন্ত যোগ স্বরে আ, অর্থাৎ এই যে ন থেকে এখানে না হলো, এক্ষেত্রে আমরা পরিবর্তনটা খেয়াল করব যে এই যে ন থেকে না হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে এখানে বৃদ্ধি ঘটেছে। তাহলে আদিস্বর অর্থাৎ নগর শব্দটিতে স্বরে অ রয়েছে এবং এই স্বরে অ যখন স্বরে আ হয়ে যাচ্ছে, তখন সেটিকে আমরা বলছি যে বৃদ্ধি। তাহলে যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় আসবে নাগর শব্দটি যদি আসে, সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা দুটি তীর দিয়েছি, দুই দিকে আমরা তীরের চিহ্ন দিয়েছি। দেখুন যে অ থাকলে আ হবে, অর্থাৎ এখানে যে আ রয়েছে, এই আ থাকলে আমরা বিশ্লেষণটা করব অ দিয়ে। ফলে এই আ কে এখানে আমরা তুলে দিব, এটাকে তুলে দিয়ে সেই জায়গায় আমরা এখানে অ বসাবো। তার মানে ন হসন্ত এর সাথে যখন অ বসাচ্ছেন, তখন সেটি হয়ে যাচ্ছে শুধু ন। ফলে নগর থেকে যখন নাগর হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল স্বরের বৃদ্ধি হয়েছে। এটি নিয়ম বলে দিচ্ছে যে যখন এই স্ন প্রত্যয় অর্থাৎ অযুক্ত হচ্ছে, তখন এখানে মূল স্বরের বৃদ্ধি হচ্ছে। মূল স্বরের স্বরে অ যে রয়েছে, সেটি আমরা কিন্তু এখানে বিশ্লেষণ করে দেখালাম। তার মানে দন্ত ন এর মধ্যে কি রয়েছে, দন্ত ন হসন্ত আর হচ্ছে স্বরে অ রয়েছে। ঠিক এরকম ভাবে আরো যদি দেখি আমরা যে মধুর, মধুর থেকে মাধুর্য, তাহলে মধুর যখন আমরা লিখছি যে এটি হয়ে যাচ্ছে মাধুর্য, মাধুর্য। ফলে এই ম কে যখন আপনি বিশ্লেষণ করছেন, ম হসন্ত যোগ স্বরে অ এখানে আপনি পাচ্ছেন, আর এখানে যে ম হসন্ত যোগ স্বরে আ পাচ্ছেন। ফলে এই অ থেকে যে আ হচ্ছে, এটি হচ্ছে বৃদ্ধি। ফলে যখন আমরা আ পাচ্ছি, সেই আ কে তুলে আমরা এখানে শুধু ম লিখে দিলে কিন্তু আমাদের এই যে পরিবর্তনটি সেটি স্পষ্ট হয়ে যাবে। তার মানে যখন আমরা এর সাথে স্ন প্রত্যয় যুক্ত করছি, অর্থাৎ এখানে যখন অযুক্ত করছি, অযুক্ত করলে এখানে কিন্তু নিয়মে বলেই দিয়েছে যে মূর্ধন্য ষ এবং এই যে ন, মূর্ধন্য সেটি কিন্তু ঈদ হবে। ঈদ মানে হচ্ছে সেটি বাতিল হবে। ঠিক আছে, বাতিল হলে ন যখন বলছি, তখন কিন্তু এই স্বরে অ থেকে যাচ্ছে। এই যে ঈদ, তাহলে এই ঈদটাকে আমরা কি বুঝাচ্ছি, যে এটি বাতিল অর্থে কিন্তু ঈদ বুঝাচ্ছে। আর এখানে অ থাকবে, কারণ উচ্চারণটা খেয়াল করুন, উচ্চারণ খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে অটা থেকে যাবে। তাহলে মধুর থেকে মাধুর্য যখন আমরা বলছি, এখানে একটা এক্সট্রা জ এসেছে, সেটি ধ্বনি পরিবর্তনের কারণে এসেছে। এই যে এখানে র, এই র কিন্তু এখানে রেফ হয়ে গিয়েছে। ফলে এই যে জটা এসেছে, এটি এক্সট্রা এসেছে।
এটি এখানে প্রত্যয়ের সাথে সম্পর্কিত নয়, বরং এটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পর্কিত। তাহলে অ স্থানে যদি আ হয় তাহলে সেটি হচ্ছে বৃদ্ধি, রি স্থানে হবে অর অথবা আর, অর হচ্ছে গুণ, আর হচ্ছে বৃদ্ধি, এবং রস্ব দীর্ঘ এর জায়গায় যদি উ হয় সেটি গুণ, বৃদ্ধি হচ্ছে ও, এবং রস্বই দীর্ঘ এর জায়গায় এ হলে সেটি গুণ এবং ও হলে বৃদ্ধি। আরো কিছু উদাহরণ দেখব। যেসব শব্দের সঙ্গে স্ন প্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরে উকার, রস্বকার, অর্থাৎ স্ন প্রত্যয় যুক্ত হলে এই প্রত্যয়টা যদি যুক্ত হয় সেখানে যদি রস্বও থাকে বা দীর্ঘও থাকে তাহলে সেটি পরিবর্তন হয়ে কিন্তু ও হয়ে যায়, গুণ হয়ে যায়। সেটির আমরা কিছু উদাহরণ দেখব। কিরকম? আমরা লিখব যে গুরু, গুরু যোগ স্ন, তাহলে এখানে হচ্ছে গৌরব, গৌরব। শুধু তাই না, যখন এই যে স্ন প্রত্যয় যুক্ত হলে, স্ন প্রত্যয় যুক্ত হলে উ হবে, উ হবে, রস্ব হবে বা দীর্ঘ হবে ও। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে এই ও প্লাস স্বর, এটা মিলে হবে অব। তাহলে এটা হচ্ছে প্রত্যয় আর এটা হচ্ছে সন্ধি। এটা 15 নং নিয়ম, নিয়ম বা সূত্র। কিসের 15 নং নিয়ম? যে বাংলা ব্যাকরণ বই যেটি রয়েছে বর্তমান নবম দশম শ্রেণীর জন্য যে পাঠ্য, সেখানে স্বরসন্ধি রয়েছে। স্বরসন্ধি, যে স্বরসন্ধি অধ্যায়ে এখানে 15 নাম্বার যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে এটি। যেমন লো যোগ অন সমান সমান লবণ, এটি আমরা এখানে লিখে নিলাম। তাহলে দেখুন এখানে লয়ের সাথে কি রয়েছে? ল হসন্ত যোগ ও, তারপর স্বর রয়েছে। তার মানে এই যে ও এবং অ, অর্থাৎ ও এবং এই যে অ অর্থাৎ স্বর, সেটি মিলে এখানে অব হয়। তাহলে এটি আমরা খেয়াল করব যে গুরু, তাহলে গুরু থেকে এখানে আপনি আসেন যে পরিবর্তনটা কি হচ্ছে, গৌ, গুরু। তাহলে রস্বউ যখন ও হচ্ছে তখন সেটি কি বৃদ্ধি, তার মানে এখানে ঘটেছে বৃদ্ধি, আমরা লিখে ফেলি বৃদ্ধি। তারপর এই রো হবে, এখানে লিখে দিলাম গুরু। যখন গুরু আমরা বলছি, আচ্ছা গুরু যোগ স্ন, আচ্ছা ওকে রাখলাম। এবার আসেন স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1 বৃদ্ধি। তারপর হচ্ছে স্টেপ 2, দ্বিতীয় স্টেপে কি হবে, এই যে গৌর এটা ঠিক থাকবে, গৌ ঠিক থাকলো, এখানে কি হয়ে গেল, রো, রো থেকে রু হলো, এখানে হলো গুণ। এটি কিন্তু নিয়মে বলেছে যে যদি স্ন প্রত্যয় অর্থাৎ অপ্রত্যয় যুক্ত হয়, অপ্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের পরে, এই যে পরে রস্বউ কি হবে, ও হবে। তাহলে রস্বউ যে ও হবে, এই যে রস্বউ ও হয়েছে এটিকে বলা হচ্ছে কি, গুণ। অর্থাৎ প্রথম ধাপে গুরু এখানে পরিবর্তন হয়ে গৌ হবে, গৌরু হবে, গৌরু। দ্বিতীয় ধাপে গৌ ঠিক থাকবে, এই রু হয়ে যাবে রো। তাহলে এখানে স্বরে অকে আমরা রেখে দিলাম, কারণ স্ন মানে অ। এবার আসেন স্টেপ 3, স্টেপ 3, এখানে কি হবে, সন্ধি হবে। কিরকম ভাবে সন্ধি হবে দেখুন, যে গৌ এটিকে রেখে দিলাম, তারপর র হসন্ত যোগ ও যোগ অ। তাহলে এই যে আপনি পরিবর্তনটা করলেন,
এই র হসন্ত আর ও মিলে কি, এটাকে আমরা ভেঙে লিখেছি। তাহলে এখানে এই যে ও এবং অ, সেটা মিলে কি হবে, পরের ধাপে হবে গৌ, তারপরে এখানে হচ্ছে র হসন্ত যোগ এই যে স্বরে অ আর ব। এই যে ও এবং অ, অর্থাৎ ও এবং স্বর মিলে যে অব হয়, এটির হচ্ছে 15 নম্বর নিয়ম। তার মানে এখানে কি ঘটলো, এখানে সন্ধি ঘটলো। তাহলে এখানে আমরা লিখে দিই যে সন্ধি। তার মানে একটা শব্দের মধ্যে প্রথমে ঘটেছে বৃদ্ধি, পরে ঘটেছে গুণ, পরে ঘটেছে সন্ধি। তাহলে এই যে র হসন্ত আর স্বরে অ, এই র হসন্ত আর স্বরে অ মিলে কি হবে, র হবে। তাহলে এখানে যদি লিখি গৌ, আর এই দুইটা মিলে হলো র, আর এই ব এখানে থাকলো। তাহলে এই যে গৌরব শব্দটি গঠিত হচ্ছে। ফলে নিয়ম কি বলছে, নিয়ম বলছে যদি স্ন প্রত্যয় যুক্ত হয়, এর সাথে স্ন প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিক, এইটা হচ্ছে প্রাতিপদিক। তাহলে প্রাতিপদিক কি, প্রাতিপদিক হচ্ছে গুরু। প্রাতিপদিকের পরে শেষের দিকে যদি রস্যউ থাকে, সেটি কি হবে, ও হবে। এই যে ও হবে, তো ও কেন হবে, ও হবে কারণ হচ্ছে গুণের কারণে। তার মানে অপ্রত্যয় যোগ করার কারণে আপনার এই রু হয়ে যাচ্ছে রো। আর এখানে যে আগে প্রথমে রু ছিল, গু ছিল, রস্যউ ছিল, সেটি যে গৌ হলো, এটির কারণ হচ্ছে এই যে রস্যউ দীর্ঘ ও হয়ে যাচ্ছে, সেটি বৃদ্ধি। তাহলে প্রথমে এটি বৃদ্ধি ঘটে গৌরু হবে, তারপর গুণ হয়ে গৌর হবে, তারপর এই গৌর এর যে রো, গৌর, রো এর ওটাকে আলাদা করলাম দেখানোর জন্য, বোঝানোর জন্য। এই ও এবং স্বরে অমিলে অব হবে। তাহলে এই যে অব হবে, তাহলে এই অবের স্বরে অ, র হসন্ত এর সাথে যুক্ত হয়ে শুধু র হবে। তাহলে প্রথমে ছিল গৌ, এটি ঠিক থাকলো, তারপর হয়ে গেল র, আর এই যে পরে ব, ফলে আমরা পাচ্ছি গৌরব। ঠিক এরকম ভাবে আমরা আরো দেখব যে লঘু যোগ স্ন, লঘু যোগ স্ন। তাহলে দেখুন লঘু কিভাবে গঠিত হলো, লঘু যোগ স্ন। তাহলে এটি হলো স্বরে অ। আচ্ছা, তাহলে হলো লাঘব। দেখুন লাঘব কিভাবে, ল হসন্ত যোগ স্বরে আ যোগ ঘ হসন্ত যোগ স্বরে অ যোগ ব, এই যে লাঘব। তাহলে দেখুন এখানে কিন্তু আপনি অব পাচ্ছেন। তাহলে অব পেতে হলে আপনাকে উ এবং স্বর লাগবে। এখানে আমরা পরিবর্তনটা করব। তাহলে লো হয়ে যাচ্ছে যখন লা, সেটিকে আমরা বলছি বৃদ্ধি। বৃদ্ধি, বৃদ্ধি হয়ে প্রথমে ল হয়ে গেল লা, কারণ ল এর সাথে কি আছে, ল হসন্ত যোগ স্বরে অ আছে। ল মানে ল হসন্ত আর স্বরে অ। তাহলে ল এই স্বরে অ হয়ে গেল কি, এখানে লা হয়ে গেল। এবারে আসুন যে এটা একটু নিচে লিখবো আমরা, লা, তারপর এই ঘ এর সাথে কি রয়েছে, রস্যও রয়েছে, এই যে রস্যও, এই রস্যও হয়ে যাবে ঘো। রস্যও কখন ও হয়, রস্যও ও হয় গুণের কারণে, এই যে গুণ। ফলে এটিকে আমরা এভাবে লিখতে পারি ঘ হসন্ত যোগ ও। তারপর কিন্তু এখানে স্বরে অকে রেখে দিলাম, অর্থাৎ স্নকে রেখে দিলাম, কারণ স্ন এর এই মূর্ধন্য স আর মূর্ধন্য কিন্তু বাতিল হয়ে যায়, বাতিল হয়ে গেলে কি থাকে, অ থাকে। ফলে এখানে আমরা পাচ্ছি লা যোগ ঘ হসন্ত ও যোগ অ। তাহলে এই ও আর এই অ মিলে কি হয়, ও আর অ মিলে হয় অব। এখানে কি ঘটলো, গুণ, প্রথমে বৃদ্ধি, তারপর এখানে হচ্ছে
এটা হচ্ছে গুণ। এবারে আসুন এখানে কি হচ্ছে, তো এখানে হচ্ছে লা যোগ ঘ হসন্ত যোগ অ আর ব, অব। তাহলে ঘ হসন্ত আর এই স্বরে অমিলে হবে শুধু ঘ, তাহলে এটি হবে লা ঘ। ফলে এই যে ও আর অ পাচ্ছেন সেটিকে আপনি কি বলবেন, যে এখানে সন্ধি ঘটেছে। তার মানে লঘু থেকে লাঘব শব্দটি, এই যে আব, আব শব্দটির কেন হলো, যে ও আর এখানে অ রয়েছে, তাই এটি কিন্তু এখানে সন্ধি হয়েছে। ফলে গুণ বৃদ্ধি ল থেকে লা, ল থেকে লা, তাহলে আ হচ্ছে বৃদ্ধির কারণে। আর ঘু থেকে ঘো, ঘু থেকে ঘো, তাহলে ঘ এর সাথে রস্যও আছে, এই যে রস্য, সেই রস্য হয়ে যাচ্ছে ও, ফলে এই যে রস্য ও হয়ে যাচ্ছে, এটি হচ্ছে গুণ। আর গুণ হওয়ার কারণে এই ঘ এর সাথে যে ও রয়েছে সেটিকে আমরা আলাদা করে লিখেছি, এবং এই ও আর এই স্বরে অমিলে হচ্ছে অব। ফলে অব যখন হচ্ছে এই স্বরে অ, এই ঘ হসন্তর সাথে মিলে কি হয়ে যাচ্ছে, শুধু ঘ হয়ে যাচ্ছে, কারণ ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি লুকায়িত আছে। তাহলে যদি আপনি স্বরধ্বনিকে আলাদা করতে চান, হসন্ত দিয়ে ব্যঞ্জনকে আলাদা করতে হবে, তারপর হচ্ছে স্বরে অ আপনি পাবেন। তাহলে এখানে লা ঘ এখানে আমরা পাচ্ছি। এরপর আমরা আরো দেখব যে শিশু থেকে শৈশব, অনেক ইম্পর্টেন্ট একটি উদাহরণ, শিশু। তাহলে দেখুন শি সু যোগ স্ন, তাহলে স্ন মানে অ। আচ্ছা, তাহলে শিশু এখানে পরিবর্তন হয়ে হবে সই, সই সু। আচ্ছা, এটা রেখে দিলাম, যোগ এখানে আপনি লিখবেন অ, এটা হলো বৃদ্ধি। আচ্ছা, এরপর আপনি দেখেন সই, সইকে রেখে দিলেন, তাহলে সই এখানে হয়ে যাচ্ছে শো, এখানে হয়ে যাচ্ছে শো, সু হয়ে যাচ্ছে শো, এই যে সু হয়ে যাচ্ছে শো। তাহলে সু কখন হয়, শো কখন হয়, দেখুন সু রস্যও থাকলে ও হয়ে যাচ্ছে, ফলে এখানে ঘটতেছে হচ্ছে বৃদ্ধি, গুণ। এখানে হলো গুণ, এটা হচ্ছে স্টেপ টু, স্টেপ ওয়ান, এটা এটা হচ্ছে টু, স্টেপ টু মানে প্রথম ধাপ, প্রথম ধাপে হচ্ছে বৃদ্ধি, দ্বিতীয় ধাপে হচ্ছে গুণ। তাহলে এই যে আপনি এরপর স্বরে ওকে আনলেন, দুই ধাপ গেল। এবার আসেন স্টেপ থ্রি, স্টেপ থ্রি, এখানে কি হবে, সন্ধি। সন্ধি কিভাবে হবে দেখেন, তো এখানে আমরা যদি বলি সই, তারপর হচ্ছে তালব্য স হসন্ত যোগ ও যোগ এই যে স্বরে অ, ফলে এই যে তালব্য স হসন্ত, একে আমরা ভেঙে লিখছি, একে ভাঙলে হবে এই দুইটা বিষয়, শোকে ভাঙলে হবে তালব্য স হসন্ত আর ও। তাহলে নিয়ম কি বলছে, যে ও, ও আর স্বর, যে কোনো স্বর থাকলে অব হবে, যেমন লো যোগ অন, তাহলে এখানে ল এর সাথে ও রয়েছে আর স্বরে অ রয়েছে, তাহলে এই দুটো মিলে হয় অব। ফলে এখানে আপনি লিখছেন, এটার পরিবর্তে আপনি লিখছেন অব। তাহলে এখানে আবার লিখব সই, তারপর আপনি লিখবেন যে দন্ত তালব্য স হসন্ত যোগ স্বরে অ। তাহলে দেখুন তালব্য স হসন্ত আর স্বরে অ মিলে কি হবে, তালব্য স হবে। আর সই আগে থেকেই ছিল, এই যে সই লিখে দিলাম। আর এরপরে যেহেতু তালব্য স হসন্ত আর স্বরে অকে আপনি
যুক্ত করছেন, এখানে ব ছিল, তাহলে এই ব কে আপনি কি করলেন, এখানে এনে লিখলেন। ফলে কি হচ্ছে, শৈশব। তার মানে শিশু থেকে শৈশব যখন হচ্ছে, অর্থাৎ স্ন প্রত্যয় যুক্ত করছেন, তখন আপনি কি কি পাচ্ছেন, যে প্রথমে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ শি হয়ে গেল সই। দ্বিতীয়তে পাচ্ছেন এই সু হয়ে যাচ্ছে শো, তাহলে এটি হলো গুণ, সই শো। তৃতীয়তে এই ও আর স্বরে অমিলে হচ্ছে অব, তার মানে এখানে সন্ধি। ফলে 3 ধাপে এখানে পরিবর্তনটা হচ্ছে। এভাবে কিন্তু আমরা শিশু থেকে শৈশব পাচ্ছি। এরপর আমরা আরো দেখব যে মধু যোগ স্ন, তাহলে মধু যোগ স্ন এটিও আমরা দেখব, যে মধু যোগ স্ন, তাহলে এটি হচ্ছে অ সমান সমান মাধব। কিভাবে হলো দেখুন, এই ধকে বাংলায় হচ্ছে ধ হসন্ত যোগ অ, আর এখানে আছে ব, এই যে অব আছে। তাহলে এখানে যদি লিখেই ফেলি, মা যোগ ধ হসন্ত যোগ স্বরে অ যোগ আছে এটি, এটি এভাবে লিখি অব। তাহলে দেখুন, যখন আপনি ম পাচ্ছেন, ম থেকে হচ্ছে মা, এটিকে আপনি বলছেন বৃদ্ধি, স্টেপ 1, S1, S1 তে বোঝাচ্ছি 1 নাম্বার ধাপ, স্টেপ 2। তারপর S2 গুণ হবে, গুণ হয়ে এখানে কি আছে, মা আছে, এই এখানে হলো মাধু লিখলাম যোগ অ। এবারে আসেন মা ধো হয়ে গেল, ধো যোগ অ, এই যে ধু হয়ে গেল, ধু হয়ে গেল ধ, ধো। তাহলে এখানে আপনি পাচ্ছেন অ। এবারে আসুন, যখন আপনি এটা আনলেন, তখন এখানে কি পাচ্ছেন, ধ হসন্ত যোগ ও, আর এখানে আগে থেকে কি আছে, স্বরে অ আছে। তাহলে এই স্বরে অ এবং ও মিলে পরে আপনি পাবেন অব। ঠিক আছে, তার মানে এখানে লিখলেন মা, তারপর এখানে লিখলেন ধ হসন্ত যোগ অব। এটা কিভাবে পেলেন, স্টেপ 3, এটা হচ্ছে সন্ধি, সন্ধি, সন্ধির ফলে এটা হলো। এবারে দেখুন, ধ হসন্ত আর এই স্বরে মিলে হবে কি, ধ, ধ হসন্ত আর স্বরে মিলে ধ হলো। এখানে মা ছিল আগে থেকে, তাহলে মা ধ, আর এই যে ব, একে আপনি এখানে লিখলে হয়ে যাবে মাধব। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি, গুণ এবং সন্ধি। প্রথমে ম থেকে মা, তারপর হচ্ছে ধো থেকে ধো, ধু থেকে ধো, অর্থাৎ ধু রস্বউ থেকে ধো, ও হচ্ছে, এই ও কে আলাদা করে দেখিয়েছি যে ও আর যে কোনো স্বর, এখানে স্বরেও আছে, সেটি মিলে হচ্ছে অব। ফলে মাধব শব্দটি গঠিত হচ্ছে। এরপর আমরা দেখব যে মনু থেকে মানব, যে মনু, মনু যোগ স্ন মানে অ, তাহলে কি হচ্ছে, মানব। তাহলে এখানে প্রথমে হচ্ছে ম থেকে হচ্ছে মা, এটাকে বলবো বৃদ্ধি, ম থেকে মা হচ্ছে, তাহলে মানু যোগ অ। তারপর আমরা দেখাবো মানু থেকে মানো, এই যে এখানে উ থেকে ও হচ্ছে, তাহলে এটা হচ্ছে গুণ যোগ অ। তারপর দেখুন, এই ও আর অ মিলে মা ন যোগ ও যোগ অ, তাহলে এখানে ও আর অ যে হচ্ছে, এটা মিলে হচ্ছে পরবর্তীতে অব। তাহলে এখানে আপনি পাচ্ছেন মা
যোগ ন হসন্ত যোগ অব, তাহলে ন হসন্ত আর স্বরে অ মিলে কি হচ্ছে ন, আর এখানে আগে থেকে ছিল মা, আর পরে এখানে ব, ফলে মানব, এবং এটিকে আপনি বলছেন যে এখানে সন্ধি, সন্ধি হয়েছে। দেখুন তাহলে স্নব প্রত্যয় যখন যুক্ত হচ্ছে, স্নব প্রত্যয় যুক্ত হলে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে স্নব প্রত্যয় যুক্ত হলে এখানে কি কি ধরনের পরিবর্তনটা হয়। এখানে বৃদ্ধি হতে পারে, তারপরে এখানে মূলত গুণের পরিবর্তনটা হয়, এবং গুণের কারণে পরিবর্তন হওয়ার কারণে পরবর্তীতে একটা সন্ধির পদক্ষেপ বা স্টেপ চলে আসে। ফলে এখানে কিন্তু সুস্পষ্টভাবে যে শব্দটা কিভাবে গঠিত হচ্ছে সেটি প্রমাণিত হয়ে যায়। তো এরপর আমরা আরেকটি বিষয় দেখব, যে দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে। তাহলে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে আমরা দেখব, বা উপসর্গের ক্ষেত্রে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ বা উপসর্গের ক্ষেত্রে সমাসবদ্ধ শব্দ দুটি শব্দের দ্বারা গঠিত, দুটি শব্দের দ্বারা, তাহলে এখানে দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দ বা উপসর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূল স্বরের বৃদ্ধি হয়। শব্দ দুটির ক্ষেত্রে শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়। এটি কখন হয়? যখন আপনি স্ন প্রত্যয় যুক্ত করছেন। তাহলে স্ন প্রত্যয়ের ক্ষেত্রে যদি দুইটা শব্দ দিয়ে একটা শব্দ তৈরি, দুটি সমাসবদ্ধ শব্দ আর বা দুটি উপসর্গ দিয়ে যদি একটা শব্দ গঠিত হয়, সেক্ষেত্রে যদি আপনি স্ন মানে অ, এখানে অপ্রত্যয় যুক্ত করেন, তখন মূল স্বরের বৃদ্ধিটা ঘটে। কিরকম ভাবে ঘটে আমরা দেখব, যে পরলোক, স্ন, তারপর এখানে আরেকটা বিষয় আছে স্ন ব্রা নি, এরকম। অর্থাৎ তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যদি আপনি যুক্ত করেন, তদ্ধিত প্রত্যয় যদি যুক্ত করেন, তাহলে দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের বা উপসর্গ যুগের শব্দের ক্ষেত্রে শব্দ দুটির মূল স্বরের পরিবর্তন হয়। যেমন পরলোক যোগ স্নিক, তাহলে এটি হচ্ছে ইক। দেখুন এখানে স আর হচ্ছে মূর্ধন্য হচ্ছে ইত, ইত মানে কি, এরা বাতিল হবে। তাহলে বাতিল হলে কি থাকে? ইক থাকে। এখানে কি আছে? মূর্ধন্য স আর মূর্ধন্য, এই বাদ দিলে থাকে রস্বই আর এই ক, তার মানে ইক থাকে। ফলে এটি আমরা যখন যুক্ত করছি তখন কি হচ্ছে দেখুন, পর, পরকে ভাঙলে কি হবে? প কে ভাঙলে হবে প হসন্ত যোগ স্বরে অ, তার মানে এর সাথে আছে স্বরে অ। যখন পর সাথে অ আছে সেটি হয়ে যাচ্ছে পা, তাহলে পর থেকে হয়ে যাচ্ছে পারো। তারপর দেখুন লোক, লোক বানানে কি হয়েছে? উ রয়েছে, ঠিক আছে। তো দেখাচ্ছে যে এখানে পরিবর্তন হয়ে আমরা কি পাচ্ছি, পরলোক থেকে এখানে পারো লৌ, লৌ কিক, এই যে ইক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ও, ও হচ্ছে, ও হলে আমরা দেখি কি হচ্ছে? বৃদ্ধি। আবার এই যে আ হলে কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। তার মানে এখানে যে আ হচ্ছে সেটিও কিন্তু বৃদ্ধি, আবার এখানে যে
ও হয়েছে সেটিও কিন্তু বৃদ্ধি। ফলে এই যে ইক কোথা থেকে এলো? পারলৌক, ঠিক আছে, পারলৌক যোগ ইক, তাহলে এখানে হবে পারলৌ, এই যে ক যোগ ইক, তাহলে এই ক আর এই রস্বই মিলে কি হচ্ছে? কি, তারপর ক, ফলে পারলৌকিক শব্দটা এভাবে গঠিত হচ্ছে। যেমন শুভগ যোগ স্ন, এরপর আমরা দেখছি শুভগ, শুভগ যোগ স্ন, তাহলে এখানে হচ্ছে অ, তাহলে সৌভাগ্য। তাহলে দেখুন সু হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? ও, তাহলে সু হয়ে যাচ্ছে সৌ, তাহলে এটি কি? বৃদ্ধি। সু হয়ে যাচ্ছে ও, এই যে রস্ব হয়ে যাচ্ছে ও, তাহলে এটি বৃদ্ধি। তারপর দেখুন ভয়ের সাথে কি আছে? ভ সমান ভ হসন্ত যোগ স্বরে অ, তার মানে ভয়ের সাথে স্বরে অ রয়েছে। কিন্তু যখন আপনি লিখছেন ভা, তার মানে কি? এখানে ভ হসন্ত যোগ স্বরে আ, তাহলে এই যে স্বরে অ, এখানে স্বরে আ হলো, এটি কি? বৃদ্ধি। এই যে দেখুন স্বরে অ যদি স্বরে আ হয় তাহলে সেটি বৃদ্ধি। ফলে এখানে আমরা পাচ্ছি সৌভাগ্য, এবং এখানে একটি কি জফলা আসবে অতিরিক্ত। তাহলে আমাদের মূল বিষয় সূত্র বলতেছে যে যখন এই প্রত্যয়ে যুক্ত হবে, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যদি দুটি থাকে তাহলে দুটি যে উপসর্গ বা এখানে দেখা যাচ্ছে যে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি পরিবর্তন হবে। তাহলে সু থেকে যখন সৌ হচ্ছে তখন সেটি বৃদ্ধি, আবার এখানে কিন্তু ভা হচ্ছে, এটিও বৃদ্ধি। তারপর এখানে গ যোগ অ, তাহলে এটি পরবর্তীতে পরিবর্তন হয়ে সৌভাগ্য, সৌভাগ্য, এখানে একটি পরিবর্তনটা আমরা খেয়াল করছি। তারপর আমরা আরো দেখব যে পঞ্চভূত যোগ শিক ইক, পঞ্চভূত যোগ স্নিক, তাহলে এটা হচ্ছে পাঞ্চ ভৌতিক, ভৌতিক। তাহলে দেখুন এই যে এটা হচ্ছে ত হসন্ত যোগ রস্বই যোগ ক, এই যে স্নিক মানে ইক, তাহলে এটা তো বুঝলাম। তাহলে পঞ্চ থেকে পাঞ্চ, পঞ্চ থেকে প থেকে যখন পা হচ্ছে তখন সেটি এই যে বৃদ্ধি। আবার ভূত, তাহলে ভূ থেকে যখন ভৌ হচ্ছে সেটিও কিন্তু বৃদ্ধি, অর্থাৎ ডাবল চেঞ্জ, এই যে ভৌ। তাহলে পঞ্চভূত থেকে পাঞ্চভৌতিক যখন বলছি তখন এখানে পরিবর্তনটা হচ্ছে দুই রকমের, এবং দুটিকে কিন্তু বলা হচ্ছে যে এখানে বৃদ্ধি ঘটেছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটি লিখব যে সর্বভূমি, সর্বভূমি যোগ স্ন, তাহলে সর্বভূমি, দেখুন সার্বভৌম এই কথাটা খুব ইম্পর্টেন্ট, সর্বভূমি যোগ স্ন, তাহলে এখানে পাচ্ছি অ, তাহলে এটি হচ্ছে সার্বভৌম, সার্বভৌম। তাহলে সার্বভৌম কথাটা কিভাবে আসলো সেটি আমরা এখন দেখব। তাহলে সর্ব থেকে যখন হয়ে যাচ্ছে সার্ব, স থেকে যখন হচ্ছে সা, তখন এটি দেখুন এই যে অ থেকে আ, এটি হচ্ছে বৃদ্ধি। ফলে এখানে যখন স থেকে সা হচ্ছে পরে আপনি কি পাচ্ছেন? ব রেফ, এটি ঠিক থাকছে। তারপর দেখুন ভ দীর্ঘ উ, ভ এর সাথে দীর্ঘ উ, তাহলে দীর্ঘ উ ও হবে, দীর্ঘ উ ও হবে, সার্বভৌ। তারপর সার্বভৌম, আচ্ছা সার্বভৌম, এবং এই যে স্ন প্রত্যয় যুক্ত হলে যদি এখানে কি হচ্ছে, যদি রস্বই থাকে তখন সেটি কিন্তু
পরিবর্তন হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। তাহলে সর্বভূমি মানে সম্পূর্ণ, মানে পুরোপুরি ভূমি, সার্বভৌমত্ব একটা কথা আছে না, সার্বভৌমত্ব অর্থাৎ একটি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা হচ্ছে সার্বভৌমত্ব। যার সার্বভৌমত্ব ক্ষমতা নেই তাকে রাষ্ট্রই বলা যায় না। যেমন ফিলিস্তিনের সব আছে, মাটি আছে, মানুষ আছে, সব আছে, কিন্তু দেখা যাচ্ছে নির্দিষ্ট এরিয়া আছে, কিন্তু সার্বভৌম ক্ষমতা এখন পর্যন্ত নেই, কারণ অনেক দেশ স্বীকৃতি দেয়নি সার্বভৌম রাষ্ট্র হিসেবে। ফলে সর্বভূমি এর সাথে যখন স্ন প্রত্যয় যুক্ত হচ্ছে তখন এটি হয়ে যাচ্ছে কি সার্বভৌম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার বর্ষ শব্দ পরপদ হলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দের পরিবর্তন হয় না। যেমন দ্বিবর্ষ, তাহলে দ্বিবর্ষ যুগ স্নিক শিক, দ্বিবর্ষ যুগ শিক স্নিক। তাহলে স্নিক যখন বলছি তখন হচ্ছে দ্বিবার্ষিক। তাহলে এখানে পরিবর্তনটা কোথায় দেখুন, বলছেন যে বর্ষ শব্দ পরপদ হলে পূর্বপদের সংখ্যাবাচক শব্দের, অর্থাৎ বর্ষ শব্দ এখানে পরে, এটা হচ্ছে পূর্বপদ সমাসজাত শব্দ, আর এটা হচ্ছে পরপদ। যেহেতু বর্ষ শব্দটা পরে রয়েছে তাই এর সাথে স্নিক প্রত্যয় যুক্ত হলে প্রথমটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু বর্ষ থেকে এই যে বার্ষিক হচ্ছে, দেখুন বর্ষ থেকে বার্ষিক, এই শব্দটাকে আমরা ভেঙে লিখব ব হসন্ত যোগ স্বরে আ যোগ এই রেফ হয়ে যাবে, এখানে আসবে বার, তারপরে শিক। দেখুন যেহেতু আর আছে তাহলে কি বোঝা যাচ্ছে যে এখানে বর্ষ থেকে যে এখানে বা হয়েছে, বর্ষ থেকে যে বা হয়েছে, তাহলে এই যে কে ভাঙলে হবে ব হসন্ত যোগ স্বরে অ, আর এখানে কি রয়েছে ব এর সাথে স্বরে আ রয়েছে, তার মানে এই যে আ হয়েছে, স্বরে অ যে আ হয়েছে, এটিকে বলা হচ্ছে বৃদ্ধি। স্বরেও আ হয়েছে বৃদ্ধি, যেহেতু বর্ষ শব্দ পরে আছে তাই একটা পরিবর্তন হবে। কিন্তু দেখেন পাঞ্চ কি পঞ্চভূত, যখন বলছিলেন তখন পঞ্চ হয়ে গিয়েছিল পাঞ্চ, পঞ্চ থেকে পাঞ্চ একটা বৃদ্ধি, আর ভূত থেকে ভৌ থেকে ভৌ হয়েছে সেটা আরেকটা, তার মানে দুইবার হয়েছিল পরিবর্তন, দুইবার বৃদ্ধি হয়েছিল, কিন্তু এখানে মাত্র একবার বৃদ্ধি হয়েছে। এটির কারণ কি? কারণ হচ্ছে বর্ষ শব্দটি পরে রয়েছে, পরপদ হিসেবে রয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। কিন্তু সংখ্যাবাচক শব্দ না থাকলেও নিয়ম মতো মূল স্বরের বৃদ্ধি হয়। যেমন দেখুন বর্ষ, এর সামনে কিন্তু দ্বি বা ত্রি এগুলো কিছুই নাই, এগুলো আছে নাই, তার মানে এগুলো না থাকলে বর্ষ যুগ স্নিক যখন হচ্ছে তখন কিন্তু সে পরিবর্তন হচ্ছে। যেমন বার্ষিক মিলাদ মাহফিল, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, তাহলে বর্ষ থেকে যখন বার্ষিক তাহলে এই ব হয়ে যাচ্ছে বা, ঠিক আছে। তারপর এখানে কি হয়ে যাচ্ছে বার্ষিক ইক, তাহলে ব থেকে যে বা হচ্ছে এটিকে বলা হচ্ছে যে বৃদ্ধি। তো আশা করি এরকম আমরা বুঝতে পেরেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো গুরুত্বপূর্ণ এই যে প্রকৃতি প্রত্যয়, সেই প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কেন আসলে শব্দটি গঠিত হলো। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো না জেনেই মুখস্থ করি, তো একবার যদি আমরা বুঝে পড়ি সেটি কিন্তু আমাদের পরবর্তীতে অনেক মানে হেল্পফুল হবে আশা করি। এরপর জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিকের অন্তে স্থিত স্বরে অসরা রস্বই দীর্ঘই লোপ হয়। দেখুন এটি আরেকটি গুরুত্বপূর্ণ, জ প্রত্যয় যুক্ত হলে জ যুক্ত হলে জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের
প্রাতিপদিকের অন্তে, অন্তে মানে শেষে, প্রাতিপদিকের অন্তে স্থিত মানে যা আছে, রস্বই দীর্ঘই, তারপর স্বরে অ, স্বরে আ, এরা কি হবে? লোপ হবে, লোপ হবে। কিরকম? আমরা উদাহরণে যাব, যেমন সমযুগ জ, সমযুগ জ, তাহলে জ প্রত্যয় যুক্ত করছি, তাহলে প্রাতিপদিক কোনটি? তাহলে প্রাতিপদিক এখানে কি হবে? স হয়ে যাবে সা, আর এই ম এর সাথে, ম হসন্ত এর সাথে কি হবে? জ যুক্ত হয়ে জফলা হচ্ছে, সাম্য। তাহলে পরিবর্তনটা এখানে কি, যে দেখা যাচ্ছে যে এখানে যদি বলি সম হবে, সম যুগ জ, সম যুগ জ, তাহলে সাম্য হবে। কিরকম আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই দন্তস্বকে ভাঙলে হবে দন্তস্ব হসন্ত যুগ স্বরে অ, তাহলে এই স্বরে অ এখানে যদি ভাঙি কি হবে? দন্তস্ব হসন্ত যুগ স্বরে আ, তাহলে এই স্বরে অ, স্বরে অ হয়ে গেল কি? এই স্বরে অ হয়ে গেল স্বরে আ, তাহলে এটাকে আমরা কি বলবো? বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হলো। তাহলে নিয়ম কি বলছে দেখুন, জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে, প্রাতিপদিক কোনটা? এই যে সম, তো সম যখন আপনি এখানে বইয়ে কিন্তু হসন্ত দিয়ে দেওয়া, তো বইয়ে হসন্ত কেন দিছে সেটি আমি ব্যাখ্যা করছি, যে এখান থেকে যখন স্বরে ওকে আপনি আলাদা করে ফেলবেন তখন হসন্ত হবে, তার মানে সে হসন্তকে বাদ দিছে। তাহলে একে যদি আপনি ভাঙেন তখন কি হবে? ম হসন্ত যোগ স্বরে অ। এবারে আপনি মিলান, এখানে লিখে দিলাম, এখানে এখানে লিখে দিলাম সম, এই যে দেখুন, এটাকে আমি উপরে লিখছি সম, এটাকে উপরে লিখছি, তাহলে এটা যোগ জ সমান সমান এই যে এটা সাম্য। আচ্ছা, এবার দেখুন মিলবে, স যোগ ম হসন্ত যোগ স্বরে অ। এখন বুঝতে পারছেন যে জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত স্বরে অ, এই যে প্রাতিপদিক সম, ময়ের সাথে কি আছে? অ আছে, তার মানে এই অ কি হচ্ছে? লোপ হলে, লোপ হলো। অ যদি লোপ হয় তাহলে কে থাকে? শুধু এই ম হসন্ত থাকে। তাহলে ম হসন্ত আর জ মিলে কি হচ্ছে? ম আর জফলা হচ্ছে। আর এই স থেকে যে সা হয়েছে প্রথমে, এটি হচ্ছে বৃদ্ধি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে সম, সম, সম যুগ জ, এটি হচ্ছে সম, আর এই যে পরের ধাপে এটি হবে, ঠিক আছে, সাম্য। পরের ধাপে গিয়ে কি হবে? পরের ধাপে বা প্রথম ধাপে যাই বলেন না কেন, স থেকে সা, এটা একটা পরিবর্তন। আর ম হসন্ত আর জ মিলে কি হবে? ম জফলা হবে, কিন্তু এই ম এর সাথে কিন্তু স্বরে অ ছিল, সম, শব্দটা হবে সম। সম না বললে তো এটা মিলতেছে না, যে প্রত্যয় যুক্ত হলে, জ প্রত্যয় যুক্ত হলে অন্তে, দেখুন ম, সম যখন বলছেন, সম শব্দের অন্ত কি? ম, ম এর সাথে কি আছে? স্বরে অ আছে, ঠিক আছে, এই ম সমান এই ম হসন্ত আর স্বরে অ, তার মানে একে বাদ দিয়ে বইয়ে দেখাইছে। তার মানে একে যখন আপনি বাদ দিবেন তখন কিন্তু এই ম হসন্ত রূপ লাভ করবে। যখন ম হসন্ত পাবেন তার মানে সে জয়ের সাথে যুক্ত বর্ণ করার জন্য প্রস্তুত। যুক্ত বর্ণ করতে হলে আপনাকে হসন্ত দিতে হবে। তার মানে ম হসন্ত আর জ মিলে এই জফলা। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম্য শব্দটি কিভাবে গঠিত হলো। তারপর যে কবি যুগ জ, দেখুন কবি, ক যোগ ব হসন্ত যোগ রস্বই, কবি যুগ জ,
এটি আরো স্পষ্ট করবে। দেখুন, ক থেকে যখন হবে কা, ক থেকে কা, এটিকে আপনি বলবেন বৃদ্ধি। ক এর সাথে কি আছে? ক এর সাথে অ আছে। ক কে ভাঙলে কি হবে? ক হসন্ত যোগ স্বরে অ। এই যে এই, আর এখানে কি আছে? ক হসন্ত যোগ স্বরে আ। তাহলে এই যে স্বরে আ, অ থেকে যে আ হলো, এটিকে আমরা বলবো বৃদ্ধি। তাহলে যখন আপনি এখানে পরিবর্তন করলেন, পরে দেখুন কি আছে। পরে দেখুন ব, রস্বই আর জ। যেহেতু আপনি জ কে যুক্ত করছেন, তাই এই রস্বই বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে ব হসন্ত যোগ জ। তারপরে এটা পরিবর্তন হয়ে হবে কা ব। তো এরকম আমরা পরিবর্তনটা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি দেখি মধুর যোগ জ, মাধুর্য। মধুর যোগ জ, তাহলে এটি কিভাবে হয় সেটি আমরা দেখি। মধুর, মধুর যোগ জ, এটিকে আমরা ভেঙে লিখব। ম থেকে মা, তাহলে এটা হচ্ছে বৃদ্ধি। ধু থেকে ধো, ঠিক আছে। মাধুর জ। আচ্ছা, এখানে গুণের ক্ষেত্রে আমরা গুণের পরিবর্তনটা আমরা আনবো না। তো দেখাচ্ছে যে মাধুর, এই যে র রেফ হয়ে যাবে, মাধুর জ। তাহলে র এর সাথে কিন্তু কি ছিল? র হসন্ত সমান র হসন্ত যোগ স্বরে অ। তার মানে এই অ কিন্তু এই র থেকে লোপ পেয়ে গিয়েছে। যখন আপনি একে বলছেন মাধুর, মাধুর্য, মাধুর্য, অর, যখন আপনি অর উচ্চারণ করেন তখন কিন্তু হসন্ত আছে। যেহেতু হসন্ত আছে, তার মানে এ স্বরে অ বাতিল হয়ে গিয়েছে, লোপ পেয়েছে, ফলে মাধুর্য শব্দটি গঠিত হচ্ছে। এরপর আমরা দেখছি যে প্রাচী। প্রাচী শব্দটাকে ভাঙলে কি হবে? প্রাচী। তো এটাকে যদি আপনি লেখেন যে প হসন্ত যোগ র হসন্ত যোগ স্বরে আ, এই তিনটা মিলে হচ্ছে প্রা। এরপর আপনি কি লিখছেন? এটা আমি অন্য কালিতে লিখব, চ হসন্ত যোগ দীর্ঘ ই, এই হলো প্রাচী। এরপর আপনি কি বসাচ্ছেন? জ বসাচ্ছেন। যখন জ বসাচ্ছেন তখন এই দীর্ঘ ই বাতিল হয়ে যাচ্ছে। তাহলে দীর্ঘ ই বাতিল হলে চ হসন্ত আর এই জ মিলে কি হচ্ছে? এই যে চয়ে জফলা, তাহলে প্রা যোগ চ, তাহলে এখানে হচ্ছে প্রাচ্য। এই যে প্রাচ্য শব্দটি এভাবে গঠিত হয়েছে। ঠিক এরকম ভাবে হয়েছে, তবে ব্যতিক্রম হচ্ছে সভা যোগ জ সভ্য। তার মানে এখানে কোনো পরিবর্তন হয়নি, ব্যতিক্রমটা আমরা লিখে দিব। তো ব্যতিক্রমটা কি? লাল কালিতে লিখি, ব্যতিক্রম। ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে সভা। তাহলে সভা একটি শব্দ, একে যদি ভাঙেন দন্ত স হসন্ত যোগ ভ হসন্ত যোগ স্বরে আ, এখানে তো আ ছিল, এর সাথে যদি জ যুক্ত করেন, এই জ যুক্ত করলে কি হবে? এই স্বরে আ বাতিল হওয়ার কথা না। তাহলে সভা থেকে আমরা যখন পাচ্ছি যে ব্যতিক্রমে, এখানে কিন্তু পরিবর্তনটা কি হচ্ছে? দন্ত স এর সাথে দন্ত স হসন্ত যোগ স্বরে অ রয়েছে। তাহলে এই স্বরে অপরিবর্তন হয়ে কিন্তু সা হওয়ার কথা। সা কি হয়েছে? হয় নাই। ফলে এখানে তো দেখুন, এখানে কোনো পরিবর্তন হয় নাই। ফলে এখানে আপনি পাচ্ছেন দন্ত স এর জায়গায় দন্ত স, দন্ত স সা হয় নাই, তার মানে বৃদ্ধি হয় নাই। এরপর যখন আপনি জ বসাচ্ছেন,
তখন এই স্বরে আ বাতিল হয়ে এই ভ যোগ ভ আর এই কি হচ্ছে জফলা হয়ে যাচ্ছে, ফলে এটি হচ্ছে সভ্য। তার মানে সভ্য থেকে সাভ্য হওয়ার কথা সাভ্য হচ্ছে না, স থেকে যে সা হওয়ার কথা সেটি হচ্ছে না। যেহেতু সাভ্য হচ্ছে না, তাই সেটিকে আমরা বলবো যে ব্যতিক্রম, ব্যতিক্রমের মধ্যে এটি পড়েছে। এরকম ভাবে আমরা বেশ কিছু এখানে নিয়ম পড়লাম। তো আমরা এখন কিছু যে সহজগুলো দেখে নিব। যেমন ইত প্রত্যয় আমরা লিখব যে প্রত্যয় আর হচ্ছে উদাহরণ। উদাহরণ যেমন ইত, তাহলে কুসুমিত, কুসুমিত এটা গুণ বৃদ্ধি বা এসব কিছু ঘটেনি, ফলে এটা একদম ইজি, সেটি আমরা এখানে দিচ্ছি। তারপরে 2 হচ্ছে ইমন, ইমন, ইমন থাকলে কি হবে, যেখানে আমরা পাচ্ছি ইমা পাচ্ছি সেখানেই হবে ইমন। নীল যুগ ইমন, নীল যুগ ইমন, তাহলে নীলিমা। ইমন থাকলে কি হবে, ইমা। দেখাচ্ছে আমরা এখানে পাচ্ছি। মহৎযুগ ইমন, মহৎযুগ ইমন, তাহলে এটি হচ্ছে মহিমা, মহিমা। দেখুন এখানে ইমা চলে এসেছে, তার মানে ইমন থাকলে কি হচ্ছে, ইমা হচ্ছে। তারপর 3 নম্বরে আমরা দেখব যে ইল প্রত্যয় উপকরণ জাত বিশেষ্য, ইল, তাই না, উপকরণ বুঝাতে। যেমন পঙ্কিল, পঙ্কযুগ ইল সমান সমান পঙ্কিল, উপকরণ বুঝাতে। 4 নম্বরে আমরা দেখব যে ইষ্ট প্রত্যয়, ইষ্ট, এটি হচ্ছে অতিশায়নে। অতিশায়ন কি, যেমন গুরুযুগ ইষ্ট, গুরুযুগ ইষ্ট। গরিষ্ঠ, এটা হচ্ছে অতিশায়ন কি, কম্পারেটিভ, কম্পেয়ার করে না, অতিশায়ন। তো অতিশায়নের ক্ষেত্রে এটি বোঝানো হয় গরিষ্ঠ। যেমন সংখ্যা গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি, যে অনেকের মধ্যে যে সে বড়, লঘিষ্ঠ, তো অনেকের মধ্যে যে ছোট, তার মানে যখন আপনি কম্পেয়ার করেন, যেমন তুলনা করতে যাই যখন আমরা কম্পারেটিভের ক্ষেত্রে, তাই না, যে বেটার বেস্ট এগুলো যখন আমরা বলতে যাই, তখন বাংলার ক্ষেত্রে এই যে বলা হয় সেটি অতিশায়ন, অর্থাৎ কম্পেয়ার ক্ষেত্রে। কম্পারেটিভ যে আমরা যে ডিগ্রি পড়ি ইংরেজিতে, সেখানে এই যে ডিগ্রির ক্ষেত্রে, তো এরকম বাংলায় হচ্ছে এই গরিষ্ঠ লঘিষ্ঠ যখন বানাতে যাই তখন এই ইষ্ট প্রত্যয়টা লাগে। এরপর আমরা ইন প্রত্যয় যদি দেখি, যে ইন প্রত্যয়ের ক্ষেত্রে ই কাজ করে, তো ইন এখানে হচ্ছে ই। যেমন জ্ঞান যুগ ইন, জ্ঞানীন, জ্ঞান ই প্রত্যয়, তাহলে জ্ঞান যুগ ইন, জ্ঞানীন। দেখুন এই যে ইন এর সাথে যুক্ত হচ্ছে জ্ঞানীন, তাহলে এখানে হসন্ত, তাহলে দন্তন্য আর এই রস্বই মিলে নি, আর এখানে দন্তন্য হসন্তটা থেকে যাচ্ছে, জ্ঞানীন। এর পাশাপাশি আরো আছে যে সমাসের ইন প্রত্যয়ন্ত শব্দের পরে তৎসম শব্দ থাকলে ইন প্রত্যয়ের দন্তন্য লোপ পায়। তার মানে জ্ঞানীজন, গুণী, জ্ঞানীগণ, গুণীগণ, তাহলে জ্ঞান যুগ যখন বলছি ইন তখন হচ্ছে জ্ঞানী। তো কর্তৃকারকে এক বচনে ইন প্রত্যয় ই রূপ লাভ করে, যেমন জ্ঞান যুগ ই, ইন, জ্ঞান যুগ ইন। তার মানে এগুলো সবকিছু ইনের সাথে সম্পর্কিত, ইনের সাথে সম্পর্কিত। যেহেতু দীর্ঘই থাকবে, ইন থাকবে, সেগুলো পেলে আমরা কি বসাবো, ইন বসাবো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আরেকটি হচ্ছে ত আর তা আর ত, তা আর ত, এটি কি করে বিশেষ্য,
তার মানে আপনি কোনো শব্দের সাথে যখন এগুলো পাবেন, তা এবং ত, তখন আপনি বুঝতে পারবেন সেটি কি আসলে নাউন গঠন করছে, তাই না? তাহলে এরকম আমরা যদি বলি যে শত্রুতা, শত্রু যুক্তা সমান সমান শত্রুতা। এরপর আমরা পাচ্ছি যে বন্ধু, গুরুত্ব, ইম্পর্টেন্স, গুরু যুক্ত গুরুত্ব। তাহলে আমরা বলি না যে ইম্পর্টেন্স, সাফিক্স দেখেও কিন্তু বোঝা যায় যে সেটি কি কোন ধরনের পদ। দেখুন ইম্পর্টেন্স। আবার যখন বলবেন ইম্পর্টেন্ট তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। তাহলে গুরুত্ব যখন ত পাবো এবং তা পাবো সেটি বুঝতে পারবো যে সেটি দিয়ে আমাদের কিন্তু বিশেষ্য বোঝাচ্ছে। যেমন ঘনত্ব, এই যে ত বিশেষ্য বোঝাচ্ছে। মহত্ব, মহত্ব এটি খুব ইম্পর্টেন্ট যে তা এবং ত থাকলে আমরা সেটিকে বিশেষ্য ধরে নিব, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন এখানে কিন্তু থাকছে না। ফলে এটি কিন্তু খুব সহজ যে প্রত্যয়ের ক্ষেত্রে। এরপর তর এবং তম। তাহলে আমরা এই যে লঘিষ্ঠ, ইষ্ঠ হচ্ছে সাধু ভাষায় ব্যবহৃত হয়, ইষ্ঠ। তো লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে লঘু, ছোটর দিকে, সবচেয়ে ছোট। আবার যখন বলছেন গরিষ্ঠ, সবচেয়ে বড়। কিন্তু বাংলায় তো ইষ্ট ব্যবহার হয় না, বাংলায় হয় তর আর তম। যেমন পদ্মা দীর্ঘতর, যখন বলছেন দীর্ঘতর তখন কিন্তু দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে তুলনায়, দুইয়ের মধ্যে তুলনা। আবার যখন বলেন দীর্ঘতম তখন হচ্ছে অনেকের মধ্যে তুলনা, অনেকের মধ্যে তুলনা। তাহলে দীর্ঘতর এবং তম, যখন তম প্রত্যয় ব্যবহার করছেন তখন সেটি তুলনার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, দুইয়ের ক্ষেত্রে তর এবং অধিক ক্ষেত্রে তম, এবং এটি কিন্তু বাংলার ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, চলিত রীতিতে এটি ব্যবহার হয়, কিন্তু সাধু রীতিতে এই যে লঘিষ্ঠ গরিষ্ঠ এরকম ভাবে ব্যবহার হয়। তারপরে নিন, নিন প্রত্যয় আর নিয় প্রত্যয়। নিন, তাহলে সর্বজন, সর্বজন যুগ নিন, এটি হচ্ছে সার্বজনীন। দেখুন যখন নিন প্রত্যয় যুক্ত করছেন সর্ব হয়ে যাচ্ছে সার্ব, তার মানে এখানে বৃদ্ধি ঘটেছে। এই যে সর্ব থেকে সার্ব, বৃদ্ধি। আবার হচ্ছে নিয় প্রত্যয়, নিয় প্রত্যয় ব্যবহারের উদাহরণ আমরা দেখছি। যেমন জল যুগ নিয়, নিয় থাকলে কি হচ্ছে, নিয় থাকলে ন লোপ পাবে, ইয় হবে। তাহলে জল যোগ নিয়, এই নিয়কে ভাঙলে আপনি পাবেন ন হসন্ত যোগ দীর্ঘ ই যোগ অন্তস্থ অ। ফলে এটি পরিবর্তন হবে জল, তারপরে যেহেতু ন বাদ যাবে ইত, তাই এটি হচ্ছে দীর্ঘ ই আর অ থাকবে, জলীয়। ঠিক এরকম ভাবে কিন্তু আমরা পরিবর্তনটা খেয়াল করছি। তারপর বিশেষ নিয়মে হচ্ছে পরযুক্তীয়, পরযুক্তীয়, পরকীয়, রাজযুক্তীয়, বিশেষ নিয়ম রাজকীয়। তারপর আমরা আর পাচ্ছি যে বতুপ, মান থাকলে মতুপ, আর যদি বান থাকে বতুপ। কিরকম, যেমন আমরা দেখছি যে দয়াবান, দয়াবান, তাহলে এটি হবে দয়া যোগ বতুপ। দেখুন বান আছে তাই বতুপ। তারপরে আরো যদি বলি বুদ্ধিমান, বুদ্ধিমান, তাহলে বুদ্ধি যোগ মতুপ। এরকম ভাবে আমরা বান থাকলে কি দিব, বান থাকলে বতুপ, মান থাকলে
মতুব। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর বিন প্রত্যয়, বিন বিন প্রত্যয়ে কি হবে? বি হবে। যেমন মেধা যোগ বিন, মেধা যোগ বিন, বিন থাকলে কি হবে? সেটি পরিবর্তন হয়ে হবে মেধা বি। এই যে বি, বিন থাকলে বি। তো এরকম ভাবে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। তারপর র প্রত্যয় বিশেষ্য গঠনে, র প্রত্যয় যেমন মধু যোগ র, মধুর, মধুর, র প্রত্যয়। আর এরপরে আমরা দেখব যে মুখর, মুখ যোগ র, মুখর, মুখরিত, মুখরিত থেকে মুখর। এরপর আমরা দেখব যে ল প্রত্যয়, এটিও বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়। ল প্রত্যয়, ল প্রত্যয় বিশেষ্য গঠন, যেমন শীতল, শীত, এর সাথে যখন ল প্রত্যয় যুক্ত করছেন শীতল, এটি কি গঠন করছে? নাউন গঠন করছে। শীতল কি করছে? নাউন গঠন করছে। পাশাপাশি আমরা বৎস, বৎস যোগ ল, বৎসল, নাউন গঠন করছে। তো নাউন গঠনে এখানে লয়ের এখানে আমরা কাজ পাচ্ছি। এরপর দেখুন যে স্ন প্রত্যয় আমরা ইতোমধ্যে লিখেছি যে মনু থেকে মানব। আবার আমরা একটু স্ন প্রত্যয় আসলাম, এটি 14 নাম্বার স্ন প্রত্যয় মানে অ। তো এটি মনু থেকে মানব আমরা পড়েছি। এখানে আমরা দেখব যে অপত্য অর্থে, অপত্য কি? সন্তান বা পুত্র কন্যা অর্থে, অর্থাৎ সন্তান অর্থে, মনুষ্য সম্পর্কিত যে সন্তান অর্থে সেটি ক্ষেত্রে স্ন প্রত্যয় কখন ব্যবহার হয় সেটি আমরা দেখব। যেমন উপাসক অর্থে, অপত্য অর্থে হচ্ছে মনু যোগ স্ন, মনু যোগ স্ন, এটি হচ্ছে মানব। এটি আমরা লিখেছি প্রথম দিকে স্ন প্রত্যয়ের আলোচনায় এটি আমরা দেখিয়েছি কিভাবে মানব হলো। এবার আমরা দেখব যে উপাসক অর্থে, উপাসক, উপাসক উপাসনা করে, উপাসক অর্থে কিরকম? যেমন শিব থেকে স্ন, শিব, শিব যোগ স্ন, এখানে অপ্রত্যয়। তাহলে শিব এখানে কি রয়েছে? রস্বই রয়েছে, শি হয়ে যাচ্ছে সই। তারপর হচ্ছে ব, কি? সই ব। তাহলে এখানে তো ন আর মূর্ধন্য ষ ইত, ইত মানে বাদ। তাহলে এরা যদি বাদ যায় থাকে উচ্চারণে অ। তাহলে শিব যোগ অ, শি থেকে যখন সই হচ্ছে তখন এই যে দেখুন রস্বই থেকে যখন ওই হচ্ছে তখন সেটিকে এখানে বলা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধির কারণে শি হয়ে গেছে সই। ঠিক এরকম জিন থেকে জৈন, দেখুন জিন, জিন যোগ স্ন অ, তাহলে এখানে হচ্ছে জৈন, জৈন। তাহলে জি থেকে যে জয় হলো এটি হচ্ছে বৃদ্ধি। কারণ এই যে কি, যে যখন স্ন প্রত্যয় যুক্ত হয় তখন আদি স্বর পরিবর্তন হয়। তো আদি স্বরে কি আছে? রস্বই রয়েছে। আর এখানে কি ছিল? হ্যাঁ, এখানেও রস্বই ছিল। তাহলে রস্বই হয়ে গেছে ওই। তাহলে সেটি পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। তারপর শক্তি থেকে শাক্ত, শক্তি থেকে শাক্ত, শক্তি থেকে শাক্ত। তাহলে যখন আপনি এর সাথে স্ন প্রত্যয় যুক্ত করছেন, স্ন প্রত্যয় যুক্ত করলে কি হচ্ছে? স্ন প্রত্যয় যুক্ত করলে আপনি খেয়াল করে দেখুন, কিছুক্ষণ আগেই আমরা পড়েছি যে যদি রস্বই থাকে, স্বরেয় স্বরেয়া থাকে, সে বাদ যাবে। সে কি হবে? বাদ যাবে। তাহলে আমরা এখানে এটা একটু বিশ্লেষণ করি। শক্তি ক হসন্ত যুক্ত
ত হসন্ত যোগ রস্বই, এটা হচ্ছে শক্তি। তাহলে এখানে কি আছে? রস্বই আছে, এ বাদ যাবে। তাহলে তালব্যস্য থেকে স থেকে এখানে স এর সাথে তালব্যস্য হসন্ত যোগ স্বরেও আছে, এই স এর সাথে এখানে সা হলো, তাহলে এ হচ্ছে তালব্যস্য হসন্ত যোগ স্বরে আ। এই যে অ থেকে যে আ হলো, এটি হচ্ছে বৃদ্ধি। এটি কি? বৃদ্ধি। আর যেহেতু স্ন প্রত্যয় যুক্ত করছেন, তাই এই ই বাদ যাবে। ফলে ই কে বাদ দিলে কি হচ্ছে এখানে? যে শাক, শাক হসন্ত যোগ ত হসন্ত যোগ এই যে অ, এই স্ন এর পরিবর্তে আপনি কি বসেন? অ। তাহলে এখানে হচ্ছে যেহেতু হসন্ত, এই ত হসন্ত আর এই স্বরে অ মিলে হচ্ছে ত। আবার এই ক হসন্ত এখানে লিখে নিই, এই যে শাক, তাহলে ক হসন্ত আর ত মিলে হচ্ছে এই কত, তাহলে এখানে লিখি শাক্ত, তার মানে শক্তি থেকে শাক্ত। এরকম ভাবে কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। তারপর ভাব অর্থে শিশু থেকে শৈশব। তো শিশু থেকে শৈশব যখন আপনি লিখছেন যে শৈশব, শৈশব, তাহলে শি থেকে যখন সই হয় এটি হচ্ছে বৃদ্ধি, আর সু থেকে হয়েছিল শো, এটি হচ্ছে গুণ, আর এই শো কে ভাঙলে হয় তালব্যস্য আর ও, আর এখানে যে স্বরে অ ছিল স্ন এর স্বরে অ, এই ও আর অ মিলে হচ্ছে কি? অব, এটি সন্ধি। ঠিক এইভাবে শৈশব গঠিত হয়, এটি আমরা দেখিয়েছি। যেহেতু শিশু থেকে শৈশব, তো গুরু থেকে অ হচ্ছে গৌরব, কিন্তু এটি ভাব অর্থে। তাহলে কি বোঝাচ্ছে? যে শিশু শৈশব এটি হচ্ছে ভাব অর্থে, গৌরব এটি হচ্ছে ভাব অর্থে, কিশোর আমরা দেখাইনি, কিশোর আমরা দেখাইনি, এটি এখানে দেখাবো। কিশোর, কিশোর, কিশোর যোগ স্ন মানে অ, তাহলে কি হয়ে যাচ্ছে? কই, এটা হচ্ছে বৃদ্ধি, কই। যখন এখানে আমরা পাচ্ছি কৈশোর, কিশোর, তাহলে এখানে বৃদ্ধি হয়ে কৈশোর হচ্ছে, কৈশোর যোগ অ। তো ফলে কৈশোর যোগ অ যখন হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মাত্র পরিবর্তন হচ্ছে, আর এটি হচ্ছে বৃদ্ধি। তারপর আবার কি? এখানে মধ্যস্বর লোপ হচ্ছে। কিরকম? আচ্ছা, মধ্যস্বর লোপ হচ্ছে না, কারণ বানানটা একই রয়ে গেছে। তাহলে এখানে র এর সাথে কি রয়েছে? একটি অ যুক্ত হয়েছে। আপনি বলতে পারেন যে স্যার র এর সাথে তো অ রয়েছে, তো র এর সাথে অ, আবার এখানে অ, তার মানে কি? একটা অ লোপ পেয়েছে, একটা অ লোপ পেয়েছে, আর এই লোপকে বলা হয় স্বর লোপ, স্বর লোপ। স্বরাগম পড়েন নাই? ধ্বনি পরিবর্তনে আছে না স্বরাগম, যেমন সত্য, সত্য যুগ, এখানে যদি ই আসে, সত্য থেকে যখন বলছেন সত্যি, তার মানে কি? একটা রস্বই আসছে, এটা হচ্ছে স্বরাগম। আবার যদি বলেন সত্যি, সত্যি থেকে সত্য হয়েছে, তখন কি? এই যে একটা ই আছে, এই ইটা এখানে বাতিল হয়ে গেছে, তার মানে এটা স্বরের আগমন আর এটা স্বরের লোপ। কোথায় লোপ পেয়েছে? শেষে লোপ পেয়েছে। ঠিক এরকম ভাবে একটা স্বর এখানে লোপ পেয়েছে, তাহলে এটিকে আমরা বলতে পারি অন্তঃস্বর লোপ, অন্তঃস্বর লোপ, লোপ ঘটেছে। দুইটা স্বরেও তো থাকতে পারবে না, তো একটা স্বরেও লোপ পেয়েছে, আর আরেকটা স্বরেও এখানে থেকে এই র এর সাথে র হসন্ত যোগ স্বরে অমিলে এই রটা হয়েছে। তাহলে এটি নাই বয়ে। তো এছাড়া তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিবর্তনটা আমরা ব্যাখ্যা করতে পারছি না। তো এই ক্ষেত্রে মূল কাজ হচ্ছে কৈশোর, এখানে বৃদ্ধিটা ঘটেছে কি থেকে? কই, আর বাকিটুক ঠিকই রয়েছে। এরপর আমরা যদি বলি
বিশেষণ গঠনে, পর্বত থেকে পার্বত্য, বিশেষণ গঠনে, যেমন পার্বত্য জেলা, এই শব্দটা যখন আমরা লিখি পার্বত্য জেলা, যেসব জেলায় পাহাড় পর্বত রয়েছে, তাহলে জেলা হচ্ছে নাউন। তাহলে নাউন কোন জেলা, একটা জেলাকে বিশেষায়িত করছে। ধরেন এটা বাংলাদেশ, তো বাংলাদেশের পার্বত্য জেলা যদি এইটুকু হয়, তাহলে দেখা যায় পুরোটা বাংলাদেশ আর এইটুকু হচ্ছে পার্বত্য জেলা। তার মানে স্পেসিফিক, আপনি এটা কি অ্যাডজেক্টিভ আলাদা করে ফেলছেন। তার মানে কি এটা বিশেষণ, বিন, বিন দিয়ে বোঝাচ্ছে বিশেষণ। এখন এটা কিভাবে গঠিত হলো, পর্বত, পর্বত যোগ স্ন, পর্বত যোগ স্ন যখন আপনি যুক্ত করছেন এখানে জফলা সহ স্ন, তাহলে পার্বত্য, পার্বত্য প থেকে হচ্ছে পা, এটি বৃদ্ধি হয়েছে, তারপরে ব, তারপর এই ত, এখানে কি হচ্ছে, এই জফলাটা যুক্ত হচ্ছে, পার্বত্য। তাহলে বলতে পারেন যে স্যার এখানে তো একটা সরেও রয়েছে, তাই না, নয়ের জায়গায় সরেও রয়েছে, তার মানে কি এই তয়ের সাথে যে সরেও রয়েছে সেটা স্বর লোপ হয়েছে, লোপ হলে ত হসন্ত, আর এখানে এই যে নয়ের অ চলে আসলো, অ হয়ে এটা ত হলো, আর এই জফলার জটা থেকে গেল। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার আগে আমরা আরেকটু উদাহরণ বুঝাবো যে পৃথিবী, পৃথিবী সম্পর্ক বুঝাচ্ছে। এটি হচ্ছে আমরা এখন যেটা পড়ছি স্ন প্রত্যয়, জফলা ছাড়া এটা পড়তেছি। এখানে আমরা থাকবো, একটা অংশ বাদ পড়েছিল, সম্পর্ক পৃথিবী যোগ স্ন, তাহলে কি হবে, পার্থিব, পৃথিবী যোগ স্ন পার্থিব। তাহলে প্রি, এখানে রি রয়েছে, রি থাকলে কি হয় আর, তাহলে প হসন্ত, এখানে ভাঙলে হবে প হসন্ত যোগ রি, তাহলে এই রি এর পরিবর্তে আপনি বসাবেন আর। দেখুন প হসন্ত যোগ এই আর, তারপরে তারপর থি যোগ বি, ব হসন্ত যোগ দীর্ঘ ই যোগ স্বরে অ, এই স্বরে অ হচ্ছে এটা, এই যে এটা, আর এইটুক হচ্ছে প্রথম টুক। এবারে আপনি আসেন যে পার্থিব কিভাবে হলো, পয়ের সাথে কি আছে আমরা জানি যে আর রয়েছে, রি রয়েছে, রি থাকলে কি হবে, রি থাকলে আর হবে, তো এটিকে আমরা বলবো বৃদ্ধি, বৃদ্ধি। যখন আপনি বলছেন বৃদ্ধি, তাহলে এই প আর এই আ মিলে হচ্ছে পা, তারপর এখানে হচ্ছে র হসন্ত পার, তারপরে থি, এই থি হচ্ছে এটা, ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে এটা। এবার আসেন, যখন স্ন প্রত্যয় যুক্ত করেন তখন কি হয়, রস্বই দীর্ঘই স্বরে স্বরে বাদ হয়, যখন একে যুক্ত করছেন তখন সে দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখা যাচ্ছে বাদ হচ্ছে, এর সাথে যখন স্ন প্রত্যয় যুক্ত করছি এটি লোপ পাচ্ছে। তো এই যে আমরা বলছি যে লোপ পাচ্ছে, তাহলে লোপ পেলে এখানে কি থাকলো, ব হসন্ত যোগ স্বরেও থাকলো, তাহলে এই ব হসন্ত আর এই স্বরেও মিলে কি হয়, ব হয়, তাহলে এখানে হচ্ছে পার্থিব, এই যে রকে একে আপনি কি র হসন্তকে রেপ বানালেন, তারপর এখানে হলো পার্থিব, মানে পৃথিবী থেকে পার্থিব সম্পর্ক বোঝাতে যখন আপনি লিখছেন তখন এটি হচ্ছে এরকম। তারপর দেব থেকে দৈব, চিত্র থেকে চৈত্র, দেব থেকে দৈব, দেব থেকে দেব থেকে দৈব, তাহলে দে হয়ে যাচ্ছে দই, আর এখানে ব, তার মানে এখানে বৃদ্ধি, বৃদ্ধি করছে। তারপরে আপনি দেখুন
যে চিত্র, চিত্র যোগ স্ন, চৈত্র, তাহলে চি থেকে চৈ যখন হচ্ছে তখন এখানে আমরা বলছি যে বৃদ্ধি। এবারে আসুন যে আমরা তো পড়লাম এতক্ষণ স্ন প্রত্যয়, এবারে আমরা দেখব যে স্ন জফলা আছে, তাই না? তো এখানে যখন স্ন জফলা দিবেন তখন এটি হচ্ছে জ। এতক্ষণ আমরা পড়লাম অ, অর্থাৎ স্ন এর সাথে অ রয়েছে, কিন্তু এখন হবে জ। তার মানে যেগুলো শব্দে আপনি জফলা পাবেন সেটি এখানে বসাতে হবে। যেমন মনুষ্য, মনুষ্য, তার মানে জফলা রয়েছে। তাহলে এখানে আপনি কি করবেন যে মনু যোগ স্ন, মনোযোগ স্ন, জফলা দিবেন। জফলা দিলেই দেখা যাচ্ছে যে এখানে আমার এই বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে স্ন প্রত্যয় হবে। তার মানে যেখানে টেকনিকটা হচ্ছে যেখানে জফলা থাকবে শব্দের মধ্যে তখন এই যে স্ন দিতে হবে, আর জফলা না থাকলে আরেকটা আছে স্ন, এই যে অ। এরকম আমরা পাচ্ছি। এরপর আমরা যদি বলি যে জমদগ্নি স্ন, জমদগ্নি যোগ স্ন সমান সমান জাম দগ্ন। যখনই আপনি কোনো শব্দের মধ্যে আ পাবেন বুঝতে হবে সেটি বৃদ্ধি, এবং তাকে ভাগ করে আপনি এই আ বাদ দিয়ে অ দিয়ে লিখতে হবে। অ দিয়ে লিখলে এরকম হবে। যখন আমরা এভাবে যোগ করব তখন আমরা যাতে যাব, কিন্তু যদি যা দিয়ে থাকে তখন আমরা জ দিয়ে যাব। কারণ কি, এই যাটা হচ্ছে এই পাশের গুলো হচ্ছে রেজাল্ট। এই যে ওই, ও, আর, আ এগুলো যদি আপনি পান তখন আপনাকে বুঝতে হবে যে সেটি কি আসলে এখানে মূল শব্দটা। তাহলে মূল শব্দকে যখন ভাঙতে যাবেন তখন আপনাকে এই অংশ দিয়ে কিন্তু বিশ্লেষণ করতে হবে। কিন্তু বইয়ে যে উদাহরণগুলো দেওয়া থাকে সেগুলো আসলে এখান থেকে নিয়ম অনুযায়ী দেওয়া হয়। আর আমরা রেজাল্ট থেকে যদি আসি তাহলে যা থাকলে জ বানাবো, আর থাকলে রি বানাবো, ও থাকলে ও বা ও বানাবো, রসৌ বা দীর্ঘ বানাবো, ওই থাকলে রস্বই বা দীর্ঘই দিয়ে আমরা বিভাজনটা করব। এরকম ভাবে আমরা কিন্তু দেখাচ্ছি। তারপরে ভাবার্থে আরো আছে সৌন্দর্য, সৌন্দর্য। তাহলে দেখুন সুন্দর যোগ জ। তাহলে পার্থক্যটা কি, যখন জফলা থাকবে তখন জ, আর জফলা না থাকলে অ। তাহলে সু থেকে সৌ, সৌ, সুন্দর, এই যে র হয়ে যাবে রে, আর এই যে জ এখানে চলে আসবে। তাহলে সু থেকে যে সৌ হয়েছে এটিকে আমরা বলছি বৃদ্ধি। বৃদ্ধির কারণে সৌন্দর্য হয়েছে, সুন্দর থেকে সৌন্দর্য। এরপর আমরা দেখছি সুর থেকে জ, তারপর হচ্ছে সুর, সুর যোগ জ, তাহলে কি হচ্ছে, সু হয়ে যাচ্ছে সৌ। সু যে সৌ হচ্ছে সেটি কিভাবে হচ্ছে, সু হয়ে যাচ্ছে সৌ। তাহলে এখানে যে ও চলে আসলো, এই ওটা কোথা থেকে আসছে দেখুন, এই যে দীর্ঘ, সুর দীর্ঘ, আর এখানে ও, তাহলে এটি হচ্ছে বৃদ্ধি। আর এই যে জটা এখানে এসে বসে পড়বে, আর এই রটা এই রেফ হয়ে যাবে। তার মানে এখানে কি ঘটেছে, বৃদ্ধি ঘটেছে। ফলে সুর থেকে সৌর। তারপর সূর্য যুগ স্ন, এটি হচ্ছে সৌর, নিপাতটি সিদ্ধ। তারপর ধৈর্য, ধৈর্য যদি আমরা বলি যে কিভাবে হলো ধৈর্য,
ধৈর্য, ধীর যোগ জ সমান সমান ধীর যোগ জ সমান সমান ধৈর্য। ধৈর্য পরীক্ষায় তো আর এটা থাকে না, পরীক্ষায় থাকে এটা। তখন আপনি কিভাবে কাজ করবেন? তো ধী থেকে এখানে হবে ধৈ, তার মানে এখানে বৃদ্ধি, এই যে দীর্ঘই, দীর্ঘই থেকে ওই, তারপরে এর পরিবর্তে আপনি কি বসাবেন? জ বসাবেন। আর এই রটা কোথায় যাবে? এই রটা যাবে এখানে, তাহলে হবে ধৈর্য। ধৈর্য। তাহলে এখানে যখন আপনি কোনো শব্দে ওই পাবেন, তাহলে ওই পেলে তাকে রস্বই বা দীর্ঘই দিয়ে ভাগ করতে হবে। দেখা যাচ্ছে যে ধীর বানানটা কিন্তু দীর্ঘই দিয়ে, তাই এখানে দীর্ঘই হয়েছে ধীর। আর যেখানে আপনি জ পাবেন সেখানে আপনি এই যে স্ন, এরকম জ ফলা সহ যেটা আছে সেটাকে আপনি বসিয়ে দিবেন। তারপর আরো যদি বলি যে কুমার থেকে কৌমার্য, এটা আমরা ডান দিক থেকে যাব। কৌমার্য, ধরুন এটি পরীক্ষায় আসলো, আপনি কি করবেন? কৌমার্য, তাহলে এটিকে আপনি ভাঙেন, ক হসন্ত যোগ ও, ঠিক আছে? আচ্ছা, এইভাবে লিখি কৌ, তারপর ম হসন্ত যোগ আ, আর এই রেফকে আপনি লিখবেন এখানে যোগ র হসন্ত যোগ জ। আচ্ছা, এটাকে আপনি ভাঙলেন। এখন আপনি কি করবেন? যেহেতু ও আছে, ও থাকলে আমরা কি করি? রস্বউ দিয়ে আমরা ভাগ করি। তাহলে এখানে আমরা এই পর্যন্ত যাব, ক এর সাথে ও এর কারণে আমরা দিব কু। তারপর দেখুন ম আর স্বরে আ, ম হসন্ত আর স্বরে আ মিলে হচ্ছে মা, ঠিক আছে? কুমার যোগ এই জয়ের পরিবর্তে আপনি কি দিবেন? জয়ের পরিবর্তে দিবেন এই যে এই যে জফলা, তার মানে এর পরিবর্তে আপনি একে বসাবেন। তাহলে বলতে পারেন যে স্যার এখানে তো হসন্ত আছে, এখানে তো কুমার, হসন্ত নাই। তো বানানের যে নিয়ম, বানানের নিয়ম অনুযায়ী পদের অন্তে হসন্ত থাকলে সেটিকে বানানের ক্ষেত্রে লেখা হয় না, শেষে যদি থাকে। আধুনিক বাংলায় সেটি লেখা হয় না। উচ্চারণ কিন্তু আপনি ঠিকই র হসন্ত সহ করছেন। কিভাবে, কিরকম? আপনি কি বলছেন? কুমার, কুমার বলছি, কুমারও বলি না তো, আমরা বলি কুমার। যখন আপনি উচ্চারণ করছেন কুমার, তখন এটি বোঝা যাচ্ছে র এর সাথে হসন্ত আছে। তাই কুমার যখন বলছেন, তার মানে সে অটোমেটিক্যালি হসন্ত আছে, কিন্তু আপনি যখন বানানটা লিখছেন তখন তাকে দিচ্ছেন না, এই কারণে এটি হচ্ছে কুমার। তাহলে কুমার যোগ স্ন। তাহলে পরীক্ষায় যখন আসে তখন আমরা ডান দিক থেকে আসব। ডান দিক থেকে আসলে একটা একটা করে আমাকে এভাবে দেখাতে হবে। যখন আমরা বাসায় প্র্যাকটিস করব এভাবে, তখন আমাদের কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং তখন এটা দেখলে বোঝা যাবে কৌ, কৌ আছে কু, তাহলে কু মার। আর যেহেতু আর আছে, আর র আছে, র থাকলেই রেফে চলে যাবে, তাহলে কৌমার্য। তারপর বেদ থেকে বৈদ্য, দেখুন বেদ, বৈদ, বৈদ্য, বৈদ্য, তাহলে বই, ওই আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে বেদ, এ আছে ওই, তাহলে বিশেষণ গঠনে আমরা এখানে যখন দয়ের সাথে জফলা বসাচ্ছি, তাহলে বেদ যোগ ন, তার মানে মূল ফ্যাক্টরটা হচ্ছে এখানে, এটি হচ্ছে জ। তাহলে বেদ যোগ, কারণ এটি একটি সুনির্দিষ্ট অর্থ আছে।
যেহেতু তদ্ধিত প্রত্যয় তাই এটি আমরা বেদ যোগ জ এভাবে লিখব। ঠিক এরকম আবার ই প্রত্যয়, এইটুক গেল। এখন আমরা দেখব যে ই ই তাহলে এটি হচ্ছে ই। তাহলে রাবণ যোগ ই, রাবণ যোগ নি, এটা হচ্ছে রাবণী, মানে রাবণের পুত্র। রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। কে বলেছিল? প্রমীলা বলেছিল। তো রাবণী কে? রাবণী হচ্ছে রাবণের সন্তান মেঘনাথ, মেঘনাথ বধ কাব্যে তো এটা আছে। তো রাবণী, তাহলে এই যে রাবণের পুত্র বুঝাচ্ছে, তাহলে এটি কি বুঝাচ্ছে? যে রাবণের পুত্র। ঠিক এরকম দশরথ, দশরথ এর সন্তান হচ্ছে এই যে এরকম ই। তো এরকম হচ্ছে দশরথী, এরকম বোঝাচ্ছে। তো আমরা পেলাম স্ন, স্ন অ, তারপরে স্ন এরকম জ, তারপর আবার পাচ্ছি শি, এরপর আমরা পাচ্ছি যে শিখ, শিখ প্রত্যয়। তো এখানে যদি ক দিয়ে দিই, মুছে দিই, ভালো করে লিখি, নিক, শিখ, তাহলে এটি হচ্ছে ইক। তাহলে এরকম পেয়েছিলাম, তারপরে শি পেয়েছি, এটি হচ্ছে ই পেয়েছি। এবার আমরা শিখ, তার মানে ইক, নিক, ইক পাচ্ছি। ইক যখন পাচ্ছি তখন আমরা কি করছি? সাহিত্য যুগ, সাহিত্য যুগ স্নিক, সাহিত্য যুগ স্নিক ইক। ইক কেন? কারণ এটাকে ভাঙলে হবে মূর্ধন্য সহ হসন্ত যুগ মূর্ধন্য, এই দুইটাই হচ্ছে ইত। ইত মানে বাদ, এই দুইটাই বাদ যাবে। তাহলে বাদ গেলে এর সাথে ইক উচ্চারণটা থাকছে। আমরা লিখবো এটা, কিন্তু এটা দিয়ে বানানটা হবে। তাহলে সাহিত্য যুগ স্নিক, সাহিত্যিক, এই তয়ের সাথে জফলা, এই রস্বই এখন আসবে। রস্বই আর তয়ের সাথে জফলা আছে, তারপর এই ক, সাহিত্যিক। একদম সহজ, এগুলো সহজ। যেমন বেদ যুগ স্নিক, বেদ যুগ স্নিক বা ইক, তাহলে হচ্ছে বৈদিক। বেদ থেকে বই, বিজ্ঞান, বিজ্ঞান যুগ স্নিক। যেখানে আপনি ইক পাবেন, যেখানে আপনি ইক পাবেন সেখানেই আপনি এই বানানটা লিখবেন, বৈজ্ঞানিক। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর বিষয়ক অর্থে, এগুলো হচ্ছে দক্ষতা অর্থে, এগুলো কি? দক্ষতা। তারপর আপনি যদি বলেন বিষয়, বিষয় অর্থে, যেমন সমুদ্র, সমুদ্র যোগ স্নিক, তাহলে এটা কি হবে? সামুদ্রিক, সামুদ্রিক। বলতে পারেন স্যার স কিভাবে সা হলো? স সা হয়েছে, তার মানে হচ্ছে বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তাহলে পরীক্ষায় তো এটা আসবে সামুদ্রিক, তখন কি আপনি লিখবেন সমুদ্র? সমুদ্র কোনো শব্দ আছে? নাই। তার মানে সা আছে, যেখানে আপনি সা আ দিয়ে বানান পাবেন সেখানে অ দিয়ে শুরু করবেন। তাহলে সমুদ্র, সমুদ্র যুগস্নিক, সামুদ্রিক। তারপর নগর, এগুলো হচ্ছে বিষয় সম্পর্কিত। কিরকম বিষয়? ধরুন সমুদ্র বিজ্ঞান একটা সাবজেক্ট, তার মানে সমুদ্র বিষয়ক। তার মানে নগর বিষয়ক, নগর বিষয়ক, নগর যুগস্নিক, নগর, নগর যুগস্নিক, নাগরিক।
দেখুন রয়ের সাথে ই, তাহলে রি, আর বাকি থাকলো ক, রিক, এইটুকু হলো। কিন্তু নগর ন হয়েছে না, ন না কেন হয়েছে? এই যে বৃদ্ধির কারণে হয়েছে। তাই যখন আপনি না পাবেন তখন আপনি ন দিয়ে বিভাজন করবেন, অর্থাৎ যেখানে স্বরে আ পাবেন সেখানে স্বরেও দিয়ে লিখবেন, তাহলে বাকিটুক হয়ে যাবে। আর যেখানে ইক পাবেন সেখানে আপনি স্নিক শব্দটা দিয়ে বিভাজনটা দেখাবেন। তাহলে সমাজ যুগ স্নিক, সামাজিক, দেখুন সামাজিক, এখানেও আপনি পাচ্ছেন সা দিয়ে, সা, তাহলে সা থাকলে স হবে যখন ভাগ করবেন। আর নিয়ম বলতেছে অ থাকলে আ হয়, আর আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে আ থাকলে অ হয়, তাহলে সামাজিক। ঠিক আছে, তো সামাজিক, তো এই স্নিক এর সাথে কি রয়েছে? ইক রয়েছে, তাহলে এই রস্বই যাচ্ছে বর্গীয় জয়ের সাথে, আর ক যাচ্ছে এখানে পরে যাচ্ছে, তাহলে সামাজিক। তারপর ধর্ম থেকে ধার্মিক, ধর্ম যোগ স্নিক মানে ইক, তাহলে এটি কি হচ্ছে? ধর্ম থেকে, ধ থেকে ধা, ধার্মিক, তাহলে ম আর রেফ তো আগেই ছিল, এই রস্বই এখানে যুক্ত হচ্ছে, ধার্মিক, এই যে এটা হয়ে যাচ্ছে। তার মানে এখানেও কি ঘটেছে? বৃদ্ধি, এখানে বৃদ্ধি ঘটেছে। তারপরে সামাজিক, এখানেও বৃদ্ধি ঘটেছে। নাগরিক, এখানেও বৃদ্ধি ঘটেছে। গুণ বৃদ্ধি না বুঝলে প্রকৃতি প্রত্যয় বোঝার সুযোগ নেই, সহজ কথা। তারপর বিশেষণ গঠনে হেমন্ত যুগ স্নিক, বিশেষণ গঠনে কি কি গঠন? বিষয় ছিল সমাজ, ধর্ম, সমুদ্র, এগুলো হচ্ছে সাবজেক্ট বা বিষয়। তাহলে এবার আপনি বিশেষণ গঠনে, বিশেষণ বা অ্যাডজেক্টিভ গঠনে, বিশেষণ বা অ্যাডজেক্টিভ গঠনে আপনি কি করছেন? যে হেমন্ত, হেমন্ত যোগ স্নিক মানে ইক, তাহলে হৈমন্তিক, তাহলে হৈমন্তিক যদি কোনো অনুষ্ঠান হয় তখন দেখবেন যে হৈমন্তিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে হৈমন্তিক অনুষ্ঠান, অনুষ্ঠানকে বিশেষায়িত করা হয়েছে হেমন্ত কালের যে সময় সেটিকে দিয়ে। যেমন বৈশাখী মেলা, বৈশাখী মেলা, তাহলে বৈশাখী মেলা যদি বলেন তাহলে বৈশাখী শব্দ কি? বিশেষণ না অ্যাডজেক্টিভ? তো মেলা হচ্ছে নাউন, তার মানে মেলাটাকে বিশেষায়িত করছে। আপনি যদি বলেন হৈমন্তিক মেলা, হৈমন্তিক মেলা, তার মানে এই মেলাকে বিশেষায়িত করা হচ্ছে হৈমন্তিক দিয়ে। তার মানে এখানে বিশেষণ গঠনে স্নিক প্রত্যয় বা ইক প্রত্যয় ব্যবহৃত হচ্ছে। তারপর আকস্মিক, আকস্মিক, অকস্মাৎ, আচ্ছা অকস্মাৎ, অ থেকে কি হয়েছে? আকস্মিক, অ থেকে যে আ হলো, তাহলে এটা হচ্ছে বৃদ্ধির কারণে হচ্ছে। তার মানে আ থেকে আপনাকে অয়ে আনতে হবে যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন। এরপর আমরা আরেকটি প্রত্যয় দেখব এবং এর মধ্যে দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ হবে, সেটি হচ্ছে স্নেহ, স্নেহ, এটি হচ্ছে এও প্রত্যয়। যখন আপনি কোনো উচ্চারণে এও পাবেন তখন এই যে এরকম স্নেহ আনতে হবে। কারণ কি? এর মধ্যে কি রয়েছে? মূর্ধন্য স যোগ মূর্ধন্য, এই দুইটা রয়েছে। তারপর হচ্ছে এ, আর এরপর রয়েছে অন্তস্থ অ। তাহলে এই দুইটা তো ঈদ, ঈদ মানে কি? এই দুইটা বাতিল, এই দুইটা আসবে না। তার মানে বাকি কি থাকলো? এও থাকলো। ফলে আপনি এখানে লিখছেন ভগিনী যোগ এও, ভগিনী যোগ এও, তাহলে কি হচ্ছে? ভাগিনেয়, ভ হয়ে যাচ্ছে ভা,
ভা ভাগী, যখন স্নেহ যুক্ত করছেন তখন এই ইকার লোপ পাচ্ছে, ইকার লোপ পাচ্ছে, ইকার লোপ পেয়ে হচ্ছে যে ভাগী যোগ ন হসন্ত যোগ এ অ। তাহলে দেখুন এই ন আর এ মিলে হচ্ছে নে, পরে থাকলে অ, ভাগী নেও, ভাগী নেও। তার মানে এখানে আপনি যুক্ত করছেন অ্যাকচুয়ালি স্নেহ, স্নেহ। এও প্রত্যয় যুক্ত করছেন। তারপর আপনি দেখছেন যে বিমাতা যুগ এও, তাহলে বিমাতা, বিমাতা যোগ স্নেহ, স্নেহ মানে এও। তাহলে যখন স্নেহ যুক্ত করছেন তখন এই স্বর কিন্তু লোপ পাচ্ছে, তাহলে বিমাতা হচ্ছে বি থেকে হয়ে যাচ্ছে বই, বই, বই মাত্রেয়, বই মাত্রেয়। ত যোগ এখানে বিমাতা। আচ্ছা, দেখাচ্ছে যে বই মাত্রেয়, তাহলে বি থেকে যখন বই হচ্ছে তখন কিন্তু এটা বৃদ্ধি হয়েছে, ফলে আমরা পাচ্ছি বই মাত্রেয়। এরপর আমরা যে আরেকটি শব্দ লিখবো সেটি দিয়ে আমাদের শেষ হবে আজকের ক্লাস, সেটি হচ্ছে অগ্নি যোগ স্নেহ, অগ্নি যোগ স্নেহ সমান সমান আগ্নেয়। তাহলে ও থেকে আ হচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি, তার মানে আ পেলে দেখুন তীরটা আমি ডাবল দিয়েছি, আ থেকে কি হয়, অ হয়। তাহলে আমরা অগ্নি যোগ স্নেহ, তাহলে আগ্নেয়, এখানে ইটা লোপ পাবে, তাই না, এ প্রত্যয় যুক্ত করছি, এখানে লোপ পাচ্ছে, অ যোগ গ হসন্ত যোগ ন হসন্ত যোগ হ্রস্ব ই, এই ই কে যখন আপনি বাদ দিয়ে এরপর হচ্ছে এ, এরপর অন্তস্থ অ, তাহলে এই ই কে যখন বাদ দিচ্ছেন তখন এই স্বরে অত আ হচ্ছে, এটা বৃদ্ধির কারণে, এটা হচ্ছে আ বৃদ্ধির কারণে। তারপর দেখুন এই গ ন আর এ মিলে হবে এই যে আগ্নে অ। ফলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্নেহ প্রত্যয়, স্নেহ প্রত্যয় যুক্ত হলে ই এখানে লোপ পাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আজকের ক্লাসে পুরো তদ্ধিত প্রত্যয় আলোচনা হয়েছে, এবং এখানে যতগুলো আমরা উদাহরণ আলোচনা করেছি প্রায় সবগুলোই কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো পরীক্ষায় আসে, এবং সেই ক্ষেত্রে আমরা না বুঝে মুখস্থ করে সেগুলো আনসার করি, যে কারণে অনেক সময় ভুল হয়। এবং আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ যতগুলো প্রকৃতি প্রত্যয় ছিল, বিশেষ করে তদ্ধিত প্রত্যয়, সবগুলোর পেছনের কারণ সহ ব্যাখ্যা করার জন্য। আশা করি শিক্ষার্থীরা এবং যারা এই সম্পর্কিত বিষয়ের সাথে জড়িত তারা এই সবাই উপকৃত হবে। এর সাথে কিন্তু আমাদের প্রত্যয় সম্পর্কিত যাবতীয় আলোচনা শেষ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।